দেখে সবকিছু করে, কিন্তু ওর চাকরি হইলো পাখাট না নিয়ে বাতাস করা সবাইকে। এখন কোনো ছাত্র পড়তে পারতেছে না, সে কি করছে, স্কুল বন্ধ করে ছুটি দিয়ে দিছে, সবাই বন্ধ করে চলে গেছে। এখন ওই উপেন পাগলকে সবার শেষে বের হবে, সে কি করছে এটা দেখে একটা কয়লা দিয়া ব্ল্যাকবোর্ডে করে রেখে দিচ্ছে। মনে করছে যদি আমি এই অঙ্কটা করে দিই, কালকে মনে হয় ওই পণ্ডিত মশাই আমাদেরকে খুব ভালো বলবে। আগে ওই ব্রাহ্মণদেরকে পণ্ডিতজি বলা হতো, হ্যাঁ ভালো বলবে। পরের দিন আসছে, এখন পণ্ডিত মশাই এসে ব্ল্যাকবোর্ডে তাকায় দেখে অঙ্কটা করে রাখছে। এখন সবাইকে জিজ্ঞেস করতেছে, এই অঙ্কটা কে করছো তোমরা, কে করছো? এখন কেউ স্বীকার মানে কেউ তো ছাত্রতা কেউ করতে পারে না, করতে পারছে উপেন পাগল। এখন সবার বলার পরে শেষ উপেন পাগল স্বীকার করছে যে পণ্ডিত মশাই অঙ্কটা আমি করছি। তুমি কেমনে করছো এটা করে দেখাতে পারো? হ্যাঁ করে দেখাতে পারো। আবার ওইটা করে যখন দেখাইছে, পণ্ডিত মশাই উপেন পাগলকে নিয়ে এমন পিটাইছে শরীরের চামড়া সহ সব ফাটাইতেছে। ধরে এই নিচু জাতি তোদেরকে এই অধিকার শিক্ষার কে দিচ্ছে? এই দেওয়ার পরে এই যে জিনিসটা দেখছে কেনা ইংরেজরা, উপেন পাগলকে দেখে তার দক্ষতা দেখে তাকে 8 পাসের সার্টিফিকেট দিচ্ছে। 8 পাসের সার্টিফিকেট দেওয়ার পরে এখন উপেন পাগল একটা চাকরি হয়েছে অ্যাকাউন্টিং এর, সরকারি অফিসে অ্যাকাউন্টিং এর চাকরি হয়েছে। চাকরি হওয়ার পরে এখন উপেন পাগল মার কাছে বলে যে মা আমাকে তো এরকম একটা চাকরি রোজ দিচ্ছে, আমি কেমনে চাকরি করবো? তাহলে বাবা চাকরি, তাহলে চলো আমরা গুরুচাঁদ ঠাকুরের কাছে যাই। এখন গুরুচাঁদ ঠাকুরের কাছে গেছে পরে উপেন পাগলের মা বলছে ছেলে তো এরকম চাকরি করেছে। এখন উপেন পাগল সামনে গেছে, এখন গুরুচাঁদ ঠাকুর বলছে বাবা তুই যদি কারোর উপরে ভার দাও চাকরি তুই করতে পারবি, তুই যা চাকরি করতে পারবি। এখন উপেন পাগল যখন ওখানে চাকরিতে গেছে, উপেন পাগল সবসময় ছোটবেলা থেকে ঠাকুরের একটু ধ্যান জ্ঞানে মগ্ন ছিলেন। ঠাকুরের গান করতেন, ঠাকুরের সবসময় তার ভিতরে ঠাকুরের নেই ব্যস্ত থাকতেন। তাই এরকম করতে করতে একদিন 5 টাকার একটা হিসাব ঠাকুরের অন্যমনস্ক থাকায় ওই হিসাবটা উড়ে চলে গেছে বাতাস। চাকরির বয়স তখন 3 বছর হয়ে গেছে। উপেন পাগলের তখন ট্রান্সফারের অর্ডার হয়ে গেছে। ট্রান্সফারে যখন অর্ডার হয়েছে অ্যাকাউন্টিং এর চাকরি, তার ওখানে ক্যাশ মিলেই যেতে হবে। যখন হিসাব খাতা মিলাইতে গেছে 5 টাকার হিসাব মিলাইতে পারতেছে না, তার ওখান থেকে কি করছে ট্রান্সফার মানে অন্য জায়গার পোস্টিং এর কাগজ চলে আসছে। যখন 5 টাকা হিসাব মিলাইতে পারতেছে না, উপেন পাগল হয়ে গেছে জেল। তখন 5 টাকা সমান এখন লক্ষ টাকার উপরে। এখন থেকে এটা 1 থেকে 100-150 বছরের ব্যবধান হবে। জেল হয়ে গেছে। জেল থেকে ঠাকুর যখন জেলে বসে ঠাকুরকে দেখা পাইছে, তুমি যাও, তোমার জামিন হয়ে গেছে। জামিন হয়ে যাওয়ার পরে আবার ঠাকুরের কাছে গেছে, তুমি আমাকে চাকরিও দিলে কেন? আমি একটু সংক্ষিপ্ত করে বলতেছি, কিন্তু চাকরি বা দিলে কেন বাবা, আর আমাকে জেল বা দিলে কেন, মুক্তি বা কেন? বাবা তুমি চাকরি করছো ঠিকই, তুমি একদিন একটু অন্যমনস্ক ছিলে, তখন তোমার 5 টাকার হিসাবটা উড়ে গেছে বাবা। ওই তোমার হিসাবটা ওই জালনা শীতের সাথে আমি চাকরি করে রাখি বাবা, আমার হাতটা ব্যথা হয়ে গেছে। তুমি যাও, যাইয়া ওই তোমার হিসাবটা মিলাইয়া তুমি দিয়ে আসো। তো তারপরে ওখান থেকে যাই দেখে কি সত্যি ওই 5 টাকার হিসাবটা, রিসিপ্টটা ওই শিখের সাথে চকচক অবস্থায় লাগিয়ে রয়ে গেছে। আনিয়ে দিয়া ওইটা বুঝাই দেখে আমার আর চাকরি বাকরি কিছু দরকার নেই। এটা বলার পরে এখন গুরুচাঁদ ঠাকুর একটা সম্মেলনে গেছে, তখন সেখানে বিচরণ পাগল, উপেন পাগল দুজন উপস্থিত। বলে তখন গুরুচাঁদ ঠাকুর বলে, হে ভক্তগণ, এই যে আমার বাবার যে লীলা, আমরা যখন চলে যাব এটা তো লিখিত রাখার দরকার, বই করার দরকার। এই বিভূতির তোমরা কি কেউ আছো আমার বাবার এই লীলা, এই মাহাত্ম্য লিখে রাখতে পারবে? তখন আমাদের এই নমশূদ্র সমাজে ডক্টরেট পিএইচডি এগুলো তৈরি হয়েছে, কিন্তু কোনো ব্যক্তি, যেমন এখানে আমরা অনেকজন মানুষ আছি, এখন যদি একটা কেউ কথা বলে যে এই জিনিসটা লেখা, সবাই ভয় পাইবে, কোনো ব্যক্তি দাঁড়াতে পারে নাই। বিচরণ পাগল লাফিয়ে উঠে বলছে, বাবা আমি তোমার এই ঠাকুরের মাহাত্ম্য আমি লিখতে পারবো। যা বেটা তুই কি পারবি? তুই কোনো বিচরণ পাগলের কোনো অক্ষর জ্ঞান নাই।
এখন গুরুচাঁদ ঠাকুর ধমক দিচ্ছে, যা তুই কি পারবি, বসে গেছে। আবার বলতেছে, কেউ স্বীকার করে না। পরবর্তীবারে গুরুচাঁদ ঠাকুর ওই ধুতি কাপড়ে মানে গলায় বান্ধে গললব্ধি কণ্ঠ বলছে, হে মোর বান্ধব, তোমরা যদি এর ভিতরে কেউ থাকো, এই লীলা মাহাত্ম্য যদি লেখার মতো কেউ থাকো, তোমরা একটু কথা বলো। কেউ দাঁড়ায় না। তখন বিচরণ পাগল গুরুচাঁদ ঠাকুরকে উঠিয়া শাসনের দৃষ্টিতে বলে, তাই বাবা, তুমি তোমার কোনো ছেলেদেরকে তৈরি করতে পারোনি। যদি তৈরি করতে পারতা, আজকের কোনো এক ছেলে উঠে দাঁড়াই বলতো যে আমি লিখতে পারবো। তাই বাবা, তোমার এই লীলার এই মাহাত্ম্য আমি ছাড়া কেউ লিখতে পারবে না। এই কথা বলার পরে বলছে, হ্যাঁ তুই বিচরণ পারবি। এখন যখন বলছে বিচরণ, তখন বলে, বাবা আমি তো কোনো কলমের অক্ষর জানি না। তখন গুরুচাঁদ ঠাকুর কি করছে, উপেন পাগলের দিক তাকাইছে। যে উপেন পাগলের দিক তাকাইছে, উপেন পাগলের দিক তাকাইছে, উপেন পাগল বুঝতে পারছে। উঠেই দাঁড়াই বলে, বাবা আমি মাপ চাই, আমি এই সমস্ত কিছু পারবো না। আমি একবার চাকরিতে দিয়ে জেল খাটা লাগছে, আবার আমার কি হবে, আমার এই সমস্ত আমি পারবো না, আমি তোমার কাছে মাপ চাই। তখন গুরুচাঁদ ঠাকুর বলে, তুই কি পারবি, তুই লিখতে পারবি না, তুই কি পারবি, তোর লিখতে হবে না, বিচরণ যা বলবে তুই তাই লিখবি, তুই থাকবি বিচরণের কলম হিসাবে। তখন এই যে আমার হরিগুরুচাঁদ চরিত্র সুধা বিচরণ পাগলের লেখা, উপেন পাগল কলম হিসাবে ছিলেন। তখন বলে যে, বাবা আমার বাড়ি, বিচরণ দাদার বাড়ি তো অনেক দূরে, তোর যত দূরে থাকো, হয়তো কত 50-60 কিলোমিটার দূরে হবে মনে হয়, হ্যাঁ নিপেনদা? তখন গুরুচাঁদ ঠাকুর বলে, যত দূরে থাকুক না কেন, বিচরণ যেখানে বসে কথা বলবে তুই সেখানে বসেই শুনতে পারবি। তাই এই কথা বলার পরে তখন বিচরণ দিতেছে, উপেন পাগল লিখতেছে। একদিন দুপুরবেলা উপেন পাগল স্নান করতে গেছে, নদীর স্রোতের সাথে বিচরণ পাগলের কথা ভাসে আসছে, অর্ধেক ভিজে যাইয়ে কলম ধরছে। তার স্ত্রী বলতেছে, তুমি পুরো স্নান করলে না, এর একটা কথা যদি যায় আমার জীবন গেল আর পাবো না। সেই এইভাবে ঠাকুরের হরিগুরুচাঁদ মাহাত্ম্য লেখছেন। লেখার পরে তৎকালীন বাগেরহাট জেলায় বিশ্বদেব দাস নামে একজন পিএইচডি, তখন ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত পিএইচডি, উনি জজও ছিলেন, ব্যারিস্টারও ছিলেন। তখন তো শিক্ষিত মানুষের সংখ্যা কম ছিল, একইতে দুইটা কাজ সে করতে পারে। এই গ্রন্থটা লেখার পরে তখন বিশ্বদেব দাসের কাছে দিয়েছে। বিশ্বদেব দাস এই হরিগুরুচাঁদ মাহাত্ম্য 17 বার পাঠ করছে। 17 বার পাঠ করার পরে বলে গুরুচাঁদ ঠাকুরকে, বাবা তোমার বিচরণ যা লেখছে এ বিশ্লেষণ করতে ভক্ত সমাজে 100 বছর পার হয়ে যাবে। তা এখন সেই 100 বছর 150 বছরের মাথায় আমার সেই হরিগুরুচাঁদ মাহাত্ম্য, সেই বিচরণ পাগলের লেখা এখন বহু ডক্টরেট ডিগ্রিধারীরা এইটা নিয়ে রিসার্চ করে, সেই আলোচনায় এখন জগৎ আলোকিত হচ্ছে। সেই জন্য সেখানে বলা হয়েছে, অন্ধ জনে দিতে আলো, অমানিকে মান, ওরা কান্দি অবতীর্ণ হলো ভগবান। এই ভগবানের এই অন্ধকে আলো জ্বালাই দিয়েছে, এবং শিক্ষার আলো জ্বালানোর কারণে আজকে পৃথিবীতে আলোকিত হয়ে যাচ্ছে আমার ঠাকুরের ধর্ম দর্শন। যে সূক্ষ্ম সনাতন ধর্মের যে দর্শনটা ছিল, আগে নারী ছিল কি বলা হইতো, নরকের দাস, তার বলা হইতো। কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর এসে নারীকে মায়ের স্থানে অধিকার দিয়েছে, নারীকে মায়ের স্থানে অধিকার দিয়েছে আমার হরিচাঁদ ঠাকুর। অন্য কোনো অবতারে নারীকে মায়ের স্থানে অধিকার দিতে পারে নাই। নারী মায়ের জাতি। আমি যদি আমার মায়ের গর্ভে জন্মগ্রহণ না করতাম, তাহলে আমি তো পৃথিবীর আলো দেখতে পারতাম না। তাহলে মাতা পিতাকে সম্মান, ওই যে আগে একটা কথা বলা হয়েছে এখানে আমাদের, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া রেখে কেন তোমরা আগায় ঢালো জল। আগে যদি ঘরে আমার যে দেবতা আছে, সেই মাতা পিতা যে পরম দেবতা, আরাধ্য দেবতা, তাদের যদি সেবা শুশ্রূষা না করি, আমার ভগবান সেই হরি সন্তুষ্ট কখনো হবে না। তাহলে এই হলো আমার হরিচাঁদ ঠাকুরের